করতে আসা নতুন বর আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে তার এঁটো থালাটা ছুঁড়ে মেরেছে। আমার ভাইয়ের অপরাধ ছিল সে খাবার সময় তার মাথায় পাটিয়ে স্প্রে প্রয়োগ করেছিল, সেটা খাবারেও পড়েছে, আর তিনি সেই খাবার প্লেট উল্টে আমার ভাইয়ের উপরে ছুঁড়ে ফেলে। আর মুহূর্তেই এটা নিয়ে বেশ হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আমার পরিবার থেকে নয়, বরের পক্ষ থেকেই। সে থালা ছুঁড়েই শান্ত হয়নি, বেশ উঁচু গলায় বলেছে, এমন অসভ্য জায়গায় বিয়ে করব না। আমার বাবা ছোট ভাই নাফিসকে এর জন্য বেশ মারধর করেছে। উল্টো বরপক্ষের কাছে বারবার ক্ষমা চাচ্ছে, যেন দরিদ্র বাবাদের কেমন বেহায়া হতে দুবার ভাবতে নেই। বহু কষ্টে সঞ্চারিত অর্থের এই আয়োজন বৃথা যেতে দিলে যে দায়বদ্ধতার অতিরিক্ত বোঝা বইতে গিয়ে উনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারবেন না। আমি নীরবে বসে বসে চোখের জল ফেলছি। বিয়ের আগেই যদি এমন পূর্বাভাস পাই, কি করে সংসারের জন্য মন স্থির করব? কিন্তু কিছুক্ষণ আগে আমার সেই হবু বরের আচরণ আমার শ্বাসরুদ্ধ করে ফেলেছে। বিয়ে এখনো হয়নি, তবে হবে। বিয়ের পরে এমন বদমেজাজি মানুষের সাথে কি করে সংসার করব ভেবে আমার কলিজা ফেটে যাচ্ছে। আর দুর্ঘটনাবশত বিয়ে ভেঙে গেলেই বা আমার আব্বা এই যাত্রায় কিভাবে উঠে দাঁড়াবে? আমি নিজ চোখে দেখেছি আমার বিয়ের জন্য আব্বার নির্ঘুম চোখ, কপালে সারা সময় চিন্তার ভাঁজ। আমার ফুপিয়ে কান্নার ভেতরে হঠাৎই শুনতে পেলাম কে জানি বলছে কাজী এসেছে। বেশ আতকে উঠলাম কথাটা শুনে। বিয়ে হয়েই যাবে তাহলে, আমার বাবা মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমি আবদ্ধ হয়ে যাব। আচ্ছা, সেই রাগী মানুষটার মধ্যে কি আমি এমন কিছু পাবো যা আঁকড়ে সংসারে টিকে থাকার সংগ্রাম করতে পারবো? জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে সব যন্ত্রণা পিষে কবুল করে নিলাম। কাজী সাহেব দোয়া করে দিয়ে চলে গেলেন। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরেই তোড়জোড় আলাপ। শুনলাম বর এখানে বউ নিয়ে আর থাকবে না, এক্ষুনি চলে যাবে। বিয়ে হওয়ার পরবর্তীকালীন কুসংস্কারের রীতিতে সমর্থন করে না সে। আর আমি এই মানুষটার সাথে এক জীবন কাটাবো কি করে পারবো? এদিকে আমার দুলাভাইগুলো এগিয়ে আসছিল কোলে করে গাড়িতে তুলে দিতে, কিন্তু বর কঠিন গলায় বলল, আমার বউকে কেউ ধরবেন না, দরকার হলে আমিই নিয়ে যাব, কিন্তু এখন সে হাঁটতে পারছে আর হেঁটেই যেতে পারবে। বলেই আমার হাত শক্ত করে ধরে সামনে যেতে লাগলো। দুলাভাইয়ের ছুতে না দেওয়ার বিষয়টা বেশ লাগলো আমার। আসলেই ওনারা কেন আমাকে কোলে করে গাড়িতে পৌঁছে দিবে, যেখানে আমার বর নিজেই একজন সুপুরুষ হিসাবে অনায়াসে সেটা করতে পারে? এমনিতেও গ্রামের এসব কার্যক্রম আমার পছন্দ নয়। আমিও তো হাঁটতে না পারার মতো দুর্বল না। আচ্ছা, আসলেই লোকটা বদ চরিত্রের নাকি বদ কাজে অসহনশীল, কিছুই বুঝতে পারছি না আমি। অনেক চিন্তা মাথায় চাপিয়েই আমি কোনো রকমের সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। কিছুক্ষণ পর সেই বাড়িতে পা রাখি। বাড়িতে বউ দেখার আমেজ খুব স্বল্প। আমাকে বেডরুমে বসিয়ে রেখে আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তিনি ফোনে কার সাথে যেন কথা বলছেন। আমার বর বারান্দায় আসলো। বউ দেখতে আসা একজন লোক বলল, অমিত ভাই অক্ষণ খালি বাইরে হইছে, কোন সময় থেকে বউ দেখার জন্য অপেক্ষা করতেছি। খুব অদ্ভুত কথা, সবাই অমিত ভাইকে এত ভয় পায়, এত খারাপ আচরণ তার। আমার উপর নায়ের প্রভাব পড়ে। অনেক সময় চলে গেল। বউদের নাকি মাথা নিচু করে থাকতে হয়। আমার নিচু মাথার এক সুযোগে খালি ঘরে একজন মহিলা আমার কানের কাছে ফিস ফিস করে বলল, জানো বউ, অমিত যে বিদেশ থাকাকালীন আর একটা বিয়ে করেছিল। কথাটা শুনে আমি লাফ দিয়ে যেন উঠতে চাইলাম, কিন্তু ভেতরেই তা থেমে গেল। ঠিক থেমে যায়নি, কম্পন হচ্ছে ভয়ানক এক ভূমিকম্পের ভেতরে। এটা আমি কি শুনছি? আমার স্বামী প্রবাসে থাকাকালীন আর একটা বিয়ে করেছিল? শুনে ইচ্ছা করছে নিজ হাতে টেনে ভিতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলি। খুব অসহনীয় যন্ত্রণা হচ্ছে এখানে, আমি আর নিতে পারছি না। এদিকে আমার মস্তিষ্ক বারবার মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করতে চাচ্ছে, বিয়ে উনি করেছে এই বিষয়টা গোপন করলেন কেন? আর উনি কি বাংলাদেশি কোনো প্রবাসী মেয়ে বিয়ে করেছিলেন নাকি অন্য দেশি? আর তাকে ছেড়ে চলেই বা আসলেন কেন? কিন্তু মুখ থেকে এসব কথা উচ্চারণ হলো না। আমি আমার কণ্ঠনালীতে বিশাল পাথর অনুভব করছি, খুব ভারী সেটা। এই পাথর ভেদ করে চিৎকারটুকু আসছে না, অথচ আমার গলা ফাটিয়ে খুব কাঁদতে ইচ্ছা করছে। মানুষের ভেতরটা দেখানো যায় না কেন? এই যে আমি সুন্দর করে বসে আছি, এক একজন লোক আসছে, হাসছে আর কথা বলছে, আমিও তাদেরকে সায় দিচ্ছি। কেন বুঝতে পারছি না, আমার সবকিছু অসহ্য লাগছে। আমি একা থাকতে চাচ্ছি। আমার স্বামী বাইরের দিকে বেশ রাগী হলেও নাকি ভেতরের দিকে ভীষণ কোমল। আমি যদি বুঝে শুনে তার শিরায় শিরায় চলতে পারি তাহলে অনেক সুখী হব। সবাই শুধু ওনার প্রশংসাটাই করছে, এমনও বোঝাচ্ছে উনি বয়স্ক হলেও এখনো দেখতে বিশালাকার আর সুদর্শন। সেই তুলনায় আমাকে ওনার সাথে মানায়নি। একজন সরাসরি বলেই ফেললো, বউ আর একটু লম্বা হলে ভালো হতো। এই কথা কি করে জানি ওনার কানে চলে গেল। সাথে সাথে রুমে এসে কর্কশ গলায় বললেন, এই তুই এই কথা বলার কে? হ্যাঁ, আমার বউ বেটে কিনা অসুন্দর এসব আমি দেখে বিয়ে করেছি। তুই কেমন রূপবতী যে সব কথা বলার সাহস পাস? আরেকদিন শুনলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব, অসভ্য। বলেই আবার সনসন করে চলে গেল। মনে হয় দরজার বাইরেই ছিল, উনার কথা শুনে নিয়েছে। আমি এখন সরাসরি দেখলাম, ছি কি ভয়ানক ব্যবহার। আর যে এই কথা বলছিল সে লজ্জায় মাথা নিচু করে চলে গেল। বোধহয় চোখ বেয়ে জল পড়ছিল, তাই আর চোখ উপরে তোলেনি। এদিকে সময় যাচ্ছে আর আমার বুকের ধরপড়ানি বেড়ে যাচ্ছে। ভেতরে ডিপ ডিপ আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। এমন মানুষের সাথে এক মুহূর্ত থাকা সম্ভব? কখন জানি কোন সহজ বিষয়টাকে অপরাধ দাবি করে আমার গলা টিপে
জড়িয়ে ধরে। একটু আগের ব্যবহার যদি আমার সাথে করে আমি কেঁদে বন্যা বইয়ে দিব। রাত 11টা। উনি দ্রুত পায়ে রুমে প্রবেশ করলেন। ফ্যানের স্পিড একদম ফুল দিয়ে বাতিটা অফ করে সাথে স্বল্প আলোর বাতিটা জ্বালিয়ে দিলেন। বড় আপু বলেছিল বর প্রবেশের সাথে সাথে যেন সালাম করি, কিন্তু আমি জিদ করে বসে আছি। ভেবেছিলাম এর জন্য কোনো প্রশ্ন তুলবে, কিন্তু কিছু না বলে সামনের অল্প জায়গাটিতেই শুয়ে পড়লেন। প্রায় 2 মিনিট পরে বললেন, চৈতি তুমি দেখে আমার মতো। আমি এটা শুনে অবাক হলাম। কিসের জন্য ওনাকে আমার মতো বলল আমি বুঝতে পারিনি। আবার উনার মতো রুক্ষবুলির মানুষকে এমন নরম গলায় দেখেও আমার কাছে বেমানান লাগছে। তবে উত্তরটা উনি নিজেই দিলেন। বালিশ থেকে আমার দিকে ঘাড় ফিরিয়ে বললেন, এসব পায়ে ধরে সালাম আমার জঘন্য লাগে জানো। দেওয়ার হলে মুখে দিবে, তুমি পা ছুতে আসনি বলে আমার খুব ভালো লাগছে। ওনাকে যতদূর দেখছি উনি শুদ্ধ ভাষায় কথা বলেন, পড়ালেখা জানেন, আবার দেশ বিদেশ ঘুরেছেন সেজন্যই বোধ হয়। কিন্তু নিজের জমানো রাগের রেশ কাটতে পারেনি। উনার কথাকে বেপাত্তায় উড়িয়ে আমি খুব ধাঁচের সাথে বলে উঠলাম, জি ভালো তো লাগবই, একবার বিয়া কইরাও আবার এমন বাচ্চা মাইয়া পাইছেন না। কোথা থেকে এসব শুনেছো হ্যাঁ? আর তুমি নিজেকে বাচ্চা বলছো? আমার সাথে প্রথমবার এত তেজে কথা বলার সাহস তো তোমাকে বাচ্চা প্রমাণিত করে না চৈতি। জানো আমার সাথে প্রাপ্ত বয়স্করাও কথা বলতে গেলে মেপে কথা বলে। আমাকে সবাই ভয় পায়। আমি চোখ তুলে সরাসরি তাকালাম। আমাকে সরাসরি রাগান্বিত চোখে তাকিয়ে থাকতে দেখে উনি কিছুটা অবাক হলেন। এরপর আমার কাছে এসে আস্তে আস্তে বললেন, চৈতি শোনো, আমার সাথে এভাবে কথা বলবে না। আমি তোমার স্বামী, বুঝেছো? আর আমি প্রথম দিনেই তোমার সাথে খারাপ ব্যবহার দেখাতে চাই না, কিন্তু খুব খারাপ আমি। মাথা গরম হয়ে গেলে ন্যায় অন্যায় ভুলে যাই, মনে রেখো। এই কথা শুনে আমি এবার ঠোঁট ভেঙচিয়ে হাউমাউ করে কেঁদে ফেললাম। উনি এদিক ওদিক তাকিয়ে দাঁত কিরমির করলেন। হয়তো আমাকে জোরে ধমক দিতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। তিনি নিজেকে যতটা সম্ভব এখনো সংযত রাখছেন। আমার কান্নার বেগ যখন আরো বেড়ে উঠল, প্রথমবারের মতো উনি আমার কাঁধ ডান হাত দিয়ে টেনে নিজের বাহুতে জড়ালেন। বিরক্ত গলাটা জোর করে শান্ত করার চেষ্টায় বললেন, আরে থামো তো, আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব, এসব ভাল লাগছে না একদম। আমি নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে বললাম, তাহলে কন ওই মহিলার কথা মিশা, আপনি আগে কোনো বিয়া করেন নাই? এই কথাতে তিনি কেমন যেন থমকে গেলেন। সাথে সাথে আমাকে নিজের থেকে ছেড়ে দিলেন। চোখে মুখে আর থুতনির অল্প দাড়িতে হাত বুলালেন, কিন্তু নিরুত্তর। আমি আবার প্রশ্ন করলাম, কন নাই সব কথা মিশা? তিনি জোরে একটা দম নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলতে লাগলেন, ধুর, সবাইকে বলেছিলাম আমার জন্য এসব নবজাতক অবশ শিশু না দেখতে, দিল তো আমাকে বিপদে ফেলে। এখন কিভাবে সামাল দিব আমি? আল্লাহ আমাকে ধৈর্য দাও। এই কথা শুনে চোখ কচলে আমি আরো বেশি কাঁদতে লাগলাম। আমি বুঝে গেছি ওনার বিয়ের কথাটা সত্য। উনি বোঝাতে চাচ্ছেন আমি ছোট বলে বিষয়টা মানতে পারছি না। উনি আবার উঠে নিচে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লেন। আমার দিকে ফিরে বললেন, ঘুমিয়ে যাও, কান্নাকাটি বন্ধ করো, মাথা ধরে গেছে আমার। আমি সাথে সাথেই কান্না বন্ধ করে ভার মুখে তাকালাম। আমার সাথে এখনো কোনো খারাপ আচরণ করছে না। আবার এমন একটা মানুষ নিজের ইগো ছেড়ে নিচে পাটি বিছিয়ে ঘুমোবে, ছোট হলেও এই আপত্তিকর বিষয়টা বুঝতে পারছিলাম। তাই আমি মিনমিন করে বললাম, নিচে কেন, উপরে আসেন। ভ্রুকুচকে জবাব দিলেন, আগে একটা বিয়ে করা লোককে দ্বিতীয় বউয়ের সাথে থাকতে পারবে? এটা চরম অন্যায়। আমি থতমতো খেলাম। শেষ পর্যন্ত নিজে মুখে স্বীকার করলেন বিয়ের কথা। কিন্তু আমার ছেলে মানুষীকে কি ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছেন, নাকি ওনাকে বোঝার জন্য সময় দিচ্ছেন? কেন জানি মানুষটার উপর থেকে ঘৃণার মাত্রাটা একটুর জন্য মাইনাসের দিকে মন নিল। তবে আমি আর কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। কেন মানতে পারছি না, এই কথাটা জানাজানি হলে এলাকার সবাই আমাকে বিয়ের লোকের বউ বলবে, নাকি আমার হয় মানুষটার ভালোবাসা আগেই কোথাও ভাগ হয়ে গেছে বলে। বাড়ির কথা খুব মনে পড়ছে। বিষাদময় নতুন জীবনের শুরু আমাকে যে পরিমাণ দুঃখ দিচ্ছে, পুরো জীবনে আমি তার শতভাগের 1 ভাগও পাইনি। শুয়ে শুয়ে অনেকক্ষণ কেঁদেছি, তবে এর মধ্যেও দুচোখ জুড়ে ঘুম চেপেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে 7:30 বাজে। আমি অবাক হয়ে উঠে বসলাম। আমাকে কেউ জাগায়নি। ধীরে ধীরে আমি রুম থেকে বের হলাম। বের হতেই দেখলাম অমিত তার বোনের উপর আঙ্গুল উঁচিয়ে কি যেন বলছে। ওনার বোন ভয়ে জুবুথুবু হয়ে আছে, কিন্তু উনি যখনই আমার উপস্থিতি বুঝলেন থেমে গেলেন আর তড়িঘড়ি পায়ে অন্যদিকে চলে গেলেন। ওনার বোন আমার দিকে একবার অসহায় চোখ করে তাকিয়ে তিনিও চলে গেলেন। আমি কিছু না বুঝে ওনার আম্মার ঘরে উকিয়ে দিলাম। আমাকে দেখেই উনি বলে উঠলেন, আয়ো বউ। আমি গেলাম। উনি আর চোখে আমাকে পর্যবেক্ষণ করলেন, খুব বিরক্তিকর একটা চাহনি। তারপরেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অমিত আমার বড় আদরের পোলা, বুঝছো? অতিরিক্ত আদিক্ষেতায় ওরে আমি বড় করছি। জানো হ্যার বিদেশের রোজগার কত ভালো আসিল। যাওয়ার 2 বছরেই আমরা এই বিল্ডিংটা বানায় ফেলছি। আরো কত কিছু করার কথা ভাইবা রাখছিলাম। তখনই রুমে ঢুকলো অমিত। আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার দাদি বলতো না যে ওনার 10 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, পরে উনি এখানে এসে দাদার আম্মার সাথে বড় হওয়া পর্যন্ত থেকেছে। অমিতের কথায় উনি চকিত নজরে জবাব দিলেন, হ তো কিতা হইছে? অমিত ঢোক গিলে বলল, তেমন চৈতিকেও তুমি তোমার কাছে রাখবা। আমারে জ্বালাইয়া মারছে সারা রাত, ওর জন্য একটুও ঘুমাইতে পারি নাই। আর কয়দিন থাকলে তো আমাকে বনে জঙ্গলের পাগল বানিয়ে ছেড়ে দিবে। বিরক্তিকর মানুষ শুধু আমার চারিপাশে। বলেই দরজাটা কপাট আওয়াজ করে খুলে দ্রুত গতিতে বের হয়ে গেল। উনার কথা শুনে আমার শাশুড়ি চোখ বাঁকিয়ে আমার দিকে তাকালো। ছেলের কথা শুনে মনে হয় বেশ অবাক হয়েছেন। আর আমাকেও তো ওনার কোনো দিকে নাবা
নাবালিকা মনে হচ্ছে না। বিয়ের একদিন যেতে না যেতেই আমার বর আমাকে শাশুড়ির সাথে থাকার বন্দোবস্ত করে গেল। মাথার রক্ত কতটা টকবগে গরম হলে মানুষ এমন কাণ্ড করতে পারে। আমি সবকিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এদিকে আমার শাশুড়ির মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। নিশ্চিত আমাকে ধমকাতে চাচ্ছেন, কিন্তু নতুন বলে বিষয়টা হজম করার চেষ্টা করছেন। কিন্তু তিনি যে ছাড় দেওয়ার মানুষ না তা মুখ দেখলেই স্পষ্ট ধারণা নেওয়া যায়। তিনিও বিরক্তিকর ভাব নিয়ে বের হয়ে গেলেন। আমি একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আমার শাশুড়ির বিছানার উপর বসলাম। আজকে আমার বাড়িতে চলে যেতে ইচ্ছা করছে। শাশুড়ির রুমেই কিছুক্ষণ একা একা পাইচারি করলাম। তারপর আমি ধীরে ধীরে রুম থেকে বের হতে আমাকে দেখেই বলে উঠল, কি বউ, কই যাইতেছিলা? আমি অদ্ভুতভাবে মিলিয়ে ফেললাম এই কণ্ঠস্বরটা। কালকে যে আমাকে বলেছিল অমিত আগে একটা বিয়ে করেছিল, উনি সেই ব্যক্তি। আমি মুচকি হেসে বললাম, ওই আম্মার কাছে আইছিলাম। আপনি কই যান? উনি আমার কাছে এসে একটু ফিসফিস করে বলল, তোমারই দেখতে আইলাম। তাও অমিতের আচার আচরণ কেমন দেখলা? অমনি পেছনে আমার দ্রুত বেগে আমার শাশুড়ি এগিয়ে এসে বলল, রত্না, নয়া বউয়ের লগে এত ফাঁসুর ফুসুর করবা না। তাইলে কইলাম আমার ছেলে দেখলে তোমারে ঠাডাইয়া একটা থাপ্পড় মাইরা দিব। রত্না নামের এই মহিলাটা এটা শুনেই আমার দিকে চোখ রাগান্বিত করে তাকালো। অপমানবোধ স্পষ্ট। তারপর ঘটঘট আওয়াজ তুলে চলে গেল। হয়তো ভাবছে আমি ওনার সম্পর্কে কিছু বলেছি, কিন্তু আমি ওনাকে মাত্রই সচক্ষে দেখলাম। উফ, শাশুড়ির জন্য কিছু প্রশ্ন করার মোক্ষম সুযোগ হাতছাড়া হয়ে গেল। না হলে অমিতের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যেত। আসলেই ঘটনা কি? রাতে এখানে ছিলাম, আজকে এখানে থাকা সঠিক মনে হচ্ছে না। ওটা তো অমিতের ঘর, আর অমিত তো ইনডিরেক্টলি আমাকে ওখানে থাকতে নিষেধই করে দিল। এদিকে ওদিকে শুধু উকি মারছিলাম। এমন সময় শাশুড়ি এসে আমার হাত ধরে এক পাশে নিয়ে গেলেন। বললেন, তোমার সাথে কথা আছে। হনো বৌমা, জামাইরা হইছে বউয়ের রতন। এই রতন অমূল্য। জামাইয়ের পায়ের তলেও বউয়ের জান্নাতের শান্তি। আমি মাথা দুলিয়ে সায় দিলাম। এরপরে উনি ধাঁচের সাথে বলে উঠলেন, তাইলে জামাইরে কষ্ট দিলা ক্যারে? হ্যাঁ, সেইটা তোমারে আমার লগে থাকতে কইলো ক্যারে? আমি ঢোক গিলে বললাম, আমার কোনো দোষ নাই আম্মা, ওনারই তো মেজাজ চড়া। কিতা করে কিতা না, হুদাই আমারে দোষ দিয়া এনে দিয়া গেল। আর একটা বিয়ার কথা গোপন কইরা যে আমারে বিয়া করছে, হ্যাঁ দোষ দেখে না। আমি কইছি বইলাই খিপ্পা গেছে। আমার কথায় উনি চোখ লাল করে তাকালেন। জোর গলায় বলে উঠলেন, ও মাগো, হ্যাল লাইগাই তো কই, অমিত এরম করলো ক্যারে? হ্যাঁ তো এক থাপ্পড়েই সোজা বানায়া ফেলানোর কথা, কিন্তু এ তো চরম বিয়াদব মাইয়া, জাতা কইয়া ফেলায়। আমি ওনার কথা শুনে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, এই বাড়ির হগল লোক এক কিসিমের। আমার শাশুড়ির রাগে আরো কিছু বলতে গিয়েও আমার কান্না দেখে থেমে গেল। তারপর চলে গেল। মনে হয় বাকির একটা জমিয়ে রেখেছে অমিতকে বলার জন্য। আমি দরজাটা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম। সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশ দেখতে অপেক্ষা করুন আগামীকাল দুপুর 2টো পর্যন্ত। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।